আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসলেই দুঃখজনক। বেশ কয়েকদিন ধরে ইউনূস সরকার কর্তৃক আমরা বলতে শুনছি তিনি যে হাসপাতালে অবস্থান করছেন সেখানে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে, এসএসএফ নিরাপত্তা দিচ্ছে, আকাশে হেলিকপ্টার উড়ে বেড়াচ্ছে, সেনা পুলিশ গোয়েন্দায় ভরে গেছে চারপাশ। তার নেতাকর্মীরা গিয়ে দেখা করছেন তার সাথে। তার সুযোগ্য না কুযোগ্য পুত্র কি বলবো তারেক জিয়ার কথা, সেও বিবৃতি দিচ্ছে। শুধু বিবৃতি পাচ্ছে, কিন্তু আসল যে জিনিসটা জানতে চাই তিনি বেঁচে আছেন কিনা সেটাই কেউ বলছে না। এবার আরেকটি বিষয়ে অনেকে কথা তুলছেন যে এই মানুষটিই তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে যে হত্যা করার দিনটি 15 আগস্ট, সেই দিনটিকে বেছে নিয়েছিলেন জন্মদিন উৎসবের নামে আসলে রাজনৈতিক যে কুৎসিত একটা চরিত্র তার সেটি তুলে ধরার জন্য। এবং এখন প্রাকৃতিক নিয়মেই তার মৃত্যু দিবসটি সম্পর্কে আমরা স্পষ্ট নই। অবশ্য এই গুঞ্জন কিন্তু অযৌক্তিক নয়। খালেদা জিয়া সেই ব্যক্তিই তো যার জন্ম সনদে একটা জন্ম তারিখ, বৈবাহিক সনদে আরেকটা, পাসপোর্টে একটা, ন্যাশনাল আইডি কার্ডে আরেকটা, মানে একটা মানুষের 14 জায়গায় 14 রকমের ডেট লেখা রয়েছে। এবং তিনি স্বতঃপ্রণোদিত হয়ে 15 আগস্টকে বেছে নিয়েছেন জন্মদিন উৎসব করার জন্য। এখানে তিনি সততার আশ্রয় নিয়েছেন নাকি তার কুৎসিত সেই চরিত্রটি আমাদেরকে দেখিয়েছেন? এমন তো না যে তার মৃত্যুর পরে অন্য কেউ তার এই দিবসটি নিয়ে ছিনিমিনি খেলছে, ব্যাপারটা এরকম নয়। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ 15 আগস্ট এমন কোন দিন যে ওই দিনে মানুষ বিয়ে করতে পারবে না, জন্মাইতে কেউ পারবে না? অবশ্যই পারবে। জেনুইন হলে আপনি জন্মান, আপনি বিয়ে করেন, বউ ভাগায় নেন, হানিমুনে যান, যা ইচ্ছা করেন। কিন্তু কথা হচ্ছে একটা মানুষের 14 জায়গায় 14 দিন জন্ম তারিখ কেন হবে? হ্যাঁ আপনি বলবেন বাংলাদেশে তো এগুলো বুলটুল হয়, দপ্তরের এই উদাসীনতার কারণে কারোর জাতীয় জন্মদিন হয়ে যায়, অর্থাৎ জানুয়ারি 1, মানে 1 তারিখ জানুয়ারির, বা স্কুলে এরকম সার্টিফিকেটসে এক ধরনের জন্মদিন, ন্যাশনাল আইডি কার্ড অন্য, বা এটা হইতে পারে একটা দুইটা জায়গায় একটু ভিন্ন, কিন্তু তাই বলে 14 জায়গায় 14 রকমের জন্ম তারিখ কেন হবে? এবং একজন প্রধানমন্ত্রী হয়ে, তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এই বদমাশিটা করেছেন যে 15 আগস্ট তিনি ঘটা করে জন্মদিন পালন করেছেন। তো এখন তার মৃত্যু দিবস সম্পর্কে আমরা স্পষ্ট নই, ঠিকই তো আছে। আবার কেউ কেউ বলছেন যে আসলে ব্যাপারটা এরকম না, আমাদের যে বিজয় দিবস 16 ডিসেম্বর, ওই দিনটিতে আসলে ইউনূস সরকার তার মৃত্যু দিন ঘোষণা করবে, এর আগ পর্যন্ত তাকে ওই ফালায় রাখা হবে আইসিইউতে, মানে বডিটাকে বাঁচিয়ে রাখা হবে। হইতেও পারে, কারণ এই ইউনূস গ্যাং ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তান কত পেয়ারা রে, পাকিস্তান হামারা বাপ হে, এটা প্রমাণের জন্য যা কিছু করতে হয় তাই করেছে। এখানে শুধু ইউনূস গ্যাং, অবশ্য এই কাওয়ার্ড মিলিটারি তো তাদেরই এই কনস্পিরেসির অংশ। শেখ হাসিনার এই 5 আগস্ট সবই জানেন, এগুলো আমাদের কাছে স্পষ্ট। তো এই যে মিলেমিশে পাকিস্তানের প্রতি প্রেম, তো সেটার একটা অন্যতম এই দিনটিও তো 16 ডিসেম্বর, যেখানে তার এই পাকিস্তানি তাদের এই 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 বাংলাদেশে ফেলে যাওয়া তাদের সন্তানরা তাদের বাবার পরাজয় নাকে খত দিয়ে মানে স্যারেন্ডার করা বাংলাদেশ এবং ভারতীয় বাহিনীর কাছে, এবং শাস্তি খেটে তার দেশে ফিরতে পারাটা আর কি, অস্ত্র কাপড় চোপড় সব ফেলে দিয়ে যাইতে হয়েছে তাদেরকে। তো সেই গ্লানি, সেই পরাজয়ে এবং সেই পরাজয়ের যে দিনটি, সেই দিনটিকে তো আসলে উৎসব হিসেবে না দেখে শোক দিবস পালন করা উচিত। তাই 16 ডিসেম্বর হয়তো তারা চুজ করতে পারে। এই সম্ভাবনাও কিন্তু আসলে অমূলক নয়। অথবা এই ভিডিও আপলোড করতে করতে শুনবেন যে তিনি মারা গেছেন। খালেদা জিয়া মারা যাবেন কি বেঁচে থাকবেন এটা নিয়ে আসলে আমার তেমন কোনো মাথা ব্যথা নাই। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ওনার প্রতি আমার সম্মান আছে বা নাই তাও বলতে পারছি না, কারণ তিনি তো আসলে এমন কোনো ভালো কাজ করে যান নাই যেটা নিয়ে আসলে অ্যাপ্রিসিয়েট করব। এইবার হচ্ছে তার সুযোগ্য বা কুযোগ্য পুত্র তারেক জিয়ার কথায় আসি। তারেক জিয়া ভাইয়া, লিডার, কত কত তার নাম, তার দল গত অন্ততপক্ষে 10 বছর ধরে ঈদের পরে আন্দোলন বলতে বলতে আমাদের আসলে পেটে খিল ধরে ফেলছে হাসতে হাসতে। কোন ঈদ আমরা জানি না। এখন আবার তারেক জিয়া শুরু করেছে যে নভেম্বরে আসবো, ডিসেম্বরে আসবো। কোন নভেম্বর, কোন ডিসেম্বর, কোন ঈদের আগে না পরে সেটাও বলছে না। সর্বশেষ মায়ের এরকম দুর্যোগে, মানে মৃত্যুসজ্জায় মা, সে বলেছে সে আসবে না, এবং কারণ দেখেছে 5-6টা, যে তার ব্রিটেনে যে অ্যাসাইলাম সেটার একটা জটিলতা, ট্রাভেল পাস পাওয়া নিয়ে জটিলতা, পাসপোর্ট নিয়ে জটিলতা, বাংলাদেশের নিরাপত্তার অভাব, তারপরে আরো কি কি যেন বলল। আরে বেটা তুই কাওয়ার্ড, এটা বল, অসুবিধা কোথায়? এটা তো বাংলাদেশের সবাই জানে, তোর দলের লোকজনও জানে। এমন কি করছেন তারেক জিয়া আপনি বাংলাদেশে বৈশা যে আপনি এখন আসার সাহস পাচ্ছেন না? আপনি না নেতা? হ্যাঁ, কি করছেন? আপনার এনিমিকে রাশিয়া,
ভারত, আমেরিকা, নাকি এই ধরনের চায়না, রাশিয়া, আমেরিকার মদতপুষ্ট হয়ে তারা আপনাকে নিশ্চিত করবে যে যাও খোকা, তোমার কেউ টিকিটাও ছোবে না, এরকম নিশ্চয়তা নিয়ে দেশে আসতে হবে? কি ব্যাপারটা কি? শেখ হাসিনারে গ্রেনেড মারছিলেন, ভয় আপনারে কেউ না মাইরে দেয়। চোর তো অন্যরে চোরই মনে করবে। 10 ট্রাক অস্ত্র সাপ্লাই দিছিলেন ভারতের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য, সেখানে ভয়? ভয়টা কোথায়? নাকি মিলিটারির সাথে আকাম কুকাম করছেন? মাজা ভেঙে দিল কেন মিলিটারি? ওটা তো শেখ হাসিনার আমল ছিল না, ওটা তো এই ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমল ছিল। আপনার মাজা ভাঙছে কেন? আপনি এত ভালো মানুষ, আপনার মাজা ভাঙে কেন? কাহিনীটা কি রে ভাই? আপনি না নেতা? অনলাইনে আর কতদিন? আসেন, দেশে আসেন। মানে একটা মানুষ কতটা ব্যর্থ হইলে পরে তার দল ক্ষমতায়, কেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা প্যানেলের তো বেশিরভাগই বিএনপির, মানে তাদের গ্রিন সিগন্যাল বা পজিটিভ ইয়ে থেকে তারা ওইখানে ওই ওই চেয়ারগুলো দখল করেছে, তাই না? তো আপনার দল ক্ষমতায় যে বিএনপি, সেটা বোঝার জন্য আর কি লাগে? বিএনপি জামাত ক্ষমতায় না? মানে একটা দল, তারা নির্বাচিত হয় না এখনো, আচ্ছা লামসাম যদুমধুর মতো আছে, তারা চাঁদাবাজি করতে পারে, সব জায়গায় যে মাস্তানি করে বেড়াইতে পারে, তার দলের লিডার বাংলাদেশে আসার সাহস পায় না। কি করছেন তারেক জিয়া? আপনি করছেনটা কি? একটু ভাবেন। করছেন তো কিছু না কিছু, আপনি জানেন, আমরাও কিছুটা অনুভব করতে পারি। এইভাবে রাজনীতি করবেন? এবং দেখেন, এই কাওয়ার্ডগুলো সবগুলো কিন্তু রসুনের কোয়ার মতো এক জায়গায়। পিনাকির দিকে তাকান, ও বাংলাদেশে কালাজ্বরের জাল ওষুধ খাওয়াইয়া প্রায় 300 শিশু হত্যা করছে। তারপরে ওই জায়গায় ও বিচারের সম্মুখীন হবে, তাই পালাইয়া গেছে ভারতে। ভারতে পালাইয়া যে রয়ের মদদে বা কার মদদে জানি না, সে ভারতের জাল পাসপোর্ট বানাইছে, বানায় ওটা নিয়ে থাইল্যান্ড গেছে, ওইখান থেকে ফ্রান্স যেয়ে ওখানে বসে চিৎকার করে, ওইখানে বসে ধানমন্ডির 32 নম্বর ভাঙায়। এর বাড়ি ওই নারীরে নিয়ে, মানে এমন কোনো ব্যক্তি নাই যাদের নিয়ে বিষাদগার করে না। তো ওই পিনাকি আসে না কেন? কারণ একই, ওর ওই হ্যাডাম নাই, ওর এমনিতেও তো জিনিসপত্র নিয়ে বিতর্ক আছে, তো ওর গলা শুকিয়ে যায় বাংলাদেশের কথা শুনলে। সে না আবার স্টেক হোল্ডার, আবু তালেব, এত বড় তালেবর এতদিনে ফ্রান্স থেকে আসতে পারে, অথচ আমাদের ভাই ব্রাদার যারা ফ্রান্স থাকে, আমেরিকা থাকে, লন্ডন থাকে, অ্যাসাইলাম ক্লেম করে, তারা ভারতে ঢুকে বাংলাদেশে ঢোকে, মানে ওই বুঝেন তো, বিয়ে শাদী করার জন্য বিভিন্নভাবে আসে। এই লিডারদের হ্যাডাম হয় না। তুই যেভাবে ভারতে পালাইয়া গিয়া পাসপোর্ট বানাইয়া ফ্রান্স গেছস, ওইভাবে ভারতে পালাইয়া আবার যা, ওইখান থেকে বর্ডার ক্রস করে বাংলাদেশে ঢুকে বল ইনকিলাব জিন্দাবাদ, দেখ তোরে সায়দাবাদ কেমনি করে দেয়। মানুষের ক্ষতি, এই ধ্বংস কইরা দেশে ফিরতে তো হ্যাডাম লাগবে। ফখরুল ইসলাম আলমগীরের একটা বেয়াদব জামাই আছে না, যে একটা শব্দকে খুব নর্মাল করার চেষ্টা করেছে গত 10 বছর ধরে, ভিডিও তৈরি করে দাঁত চিপে চেপে, ওর বিহারির বাচ্চা অনেকে বলে, আমি জানি না ওর জন্ম পরিচয় কি। এই যে মাদার চ দিয়ে একটা শব্দ আছে না, আমি এই শব্দগুলো আর ব্যবহার করব না, সিদ্ধান্ত নিয়েছি। তো মা চ এগুলোই ছিল তার ভাষা, যাকে তাকে এরকম এই শব্দগুলো ব্যবহার করেছে। আরেকটা আছে না কি, সাউয়া, সা দিয়ে কি একটা নাম, হাদি, এই ধরনের পোলাপান। মানে আপনি দেখেন, ওই ফখরুলের জামাই, ওরও হ্যাডাম নাই বাংলাদেশে আসার, ওই আইসা চিপা চেপা, তুই এখন দেশে তোদের সরকার ক্ষমতায়, রাজনীতি কর, আকাম করবা, আবার দেশেও আসবা না, আবার বড় বড় কথা বলবা, এগুলা কেন? এই জুলকারনাইন সাহের দেখেন না, বিশাল সাংবাদিক, অল দ্য প্রাইম মিনিস্টার্স মেনে কি হয়েছে, হুইসেল ব্লোয়ার। কই ব্লো কি দাও এখন ব্লো, মানে হুইসেল কই তোমার? আসো বাংলাদেশে, আসবা না কেন? তোমরা না নেতা, মানুষকে উস্কানি দাও, ক্ষতি করো, আবার ওই নেত্রলাল ফেত্রলাল কত লাল দেখলাম, এসে নাটক ফাটক করে গাট্টি বস্তা গোটায় চলে যায়। আরো দেখবেন এই যে বাংলাদেশে যেগুলো, এই যে সায়ান টায়ান, এই কি বাদন টাদন, আসমান কাপা, ওই কোন খাট কাপা, কি কাপাকুপি, সবগুলো পালাবে, জীবনে কাউকে মুখ দেখাবে না, কারণ তারা ক্ষমতায় থেকেই বাংলাদেশে ফিরতে পারেনি। তারেক জিয়ার কথা বলছে। এখন আপনি বলবেন যে ও মা তুমি তো পালাইয়া গেছো, আমি পালাইয়া যাই নাই রে ভাই, আমি পালাইয়া যাই নাই। 2017-তে সুনিশ্চিতভাবে হত্যার শিকার হবো বইলা ভারতে প্রস্থান করতে বাধ্য হয়েছি, হিজরত করছি। হযরত মোহাম্মদ যেভাবে মক্কা থেকে মদিনায় পালাইয়া যেতে বাধ্য হয়েছেন, ওইভাবে পালাইয়া যেতে বাধ্য হয়েছি জীবন বাঁচাইতে। 1 বছর ভারতে অবস্থান করে বুঝতে পারছি ভারত আমার জন্য না। একটা মানুষ তার নিজের মাতৃভূমি ছেড়ে অন্য একটা দেশে প্রস্থান করতে বাধ্য হয়েছে, তার মানবিক অধিকার রয়েছে ওই দেশে রাজনৈতিক আশ্রয় পাওয়া। ভারত আমাদেরকে বন্ধু মনে করে না, রাজনৈতিক আশ্রয় তো দেয়ই নাই, কোনো প্রকার কোনো সুযোগ সুবিধা তো দূরের কথা, বেঁচে থাকার কোনো অধিকার পাই নাই। তারপরে
সিদ্ধান্ত নিছি, আবারও বলছি, আমি সিদ্ধান্ত নিছি যে ভারতে মৃত্যু হওয়ার চেয়ে বাংলাদেশে জঙ্গি জিহাদিদের হাতে মরা ভালো। অন্ততপক্ষে আমার লাশটা আমার বাবা মা দেখতে পারবে। তারা তো আর আমার জন্য কম চেষ্টা করে নাই, আমি যেন ইসলামে থাকি অনেক চেষ্টা, তারা অন্ততপক্ষে লাশটা দেখে কাঁদুক। বাংলাদেশে ফিরলাম এবং অ্যারেস্ট হইলাম, যথারীতি বৈধ পন্থায় বের হওয়ার চেষ্টা করছি, এয়ারপোর্টে অ্যারেস্ট হয়েছে। তারপরে একবার এক টার্মে জেল খাটলাম, জেল খেটে বের হইলাম, বাংলাদেশের টিএসসিতে ঘোরাঘুরি করলাম, এইটাও হেফাজতের আপত্তি। তারপরে তারা সরকারকে চাপ দিল, 2018-এর ইলেকশন সামনে ছিল, অর্থাৎ এটা হচ্ছে সেপ্টেম্বরে 12 তারিখ, ডিজিএফআই আমাকে গুম করে নিয়ে গেল, আটকায় রেখে পাসপোর্ট টাসপোর্ট সব কিছু নিয়ে যেয়ে জীবন তছনছ করে দিল। তারপরে জেল থেকে বের হওয়ার পর আবার মিথ্যা মামলায় জেলে গেলাম, জেল থেকে বের হইলাম, তারপরে পাসপোর্ট পাই না। এখন দেখলাম যে আমার অন্যান্য অ্যাক্টিভিস্ট ব্লগারদের মতো আমাকে হত্যা করবে এবং এই জঙ্গি নাটক, অনেক নাটকের আমি বলির পাঠা হব না, আমি আবার দেশ ছাড়তে বাধ্য হইলাম। কোনোবার পালায় যায় নাই, এই বাংলাদেশে কারোর থাপ্পড় দেয় নাই, কারোর ওনা ধরে টান দেয় নাই, ধর্ষণ খুন তো অনেক দূরের কথা, কারো টাকা পয়সা মারি দেয় না। পালাবো কিসের জন্য রে ভাই? আমার মানে পালানো কারে বলে যে আমি কিছু নিয়ে চলে গেলাম? আমি নিছি কি? সমাজে দিছি যতটুকু পারছি। এবং এই ইসলামিক সন্ত্রাসীরা বিশ্বাস করে যে হুমকি ধমকি, মানে এরা দেখেন, আপনি বলতে পারেন যে আপনি তো নবীর নিয়ে এইসব বলছেন বলে আপনার দেশ ছাড়তে হয়েছে। না, ব্যাপারটা ওইরকম না। শুরু আমি করি নাই, শুরু এই ইসলামিক সন্ত্রাসীরা করছে। এই ইসলামিক সন্ত্রাসীরাই শুরু করে। আপনি দেখেন আপনার চারপাশে, আপনি মেলা করবেন কিনা সে আইসাত বাধা দেবে, আপনি আপনার বিয়েতে গান বাজাবেন কিনা সে আইসা ডিসাইড করে দেবে। আরে ভাই, বিশেষ অঙ্গের মাথা কাটা থেকে শুরু করে দাড়ি কতটুকু রাখবেন, মাথায় টুপি কিরকম দেবেন, আন্ডারওয়্যার কিরকম পরবেন, মোবাইল ফোন কি কি চালাবেন, কি কি না, কোন সাইটে ঢুকবেন, সব তারা ডিসাইড করে দেবে। আপনার এই তারা নির্ধারণ করে দেওয়া জিনিস আপনি মানবেন না, আপনার এই বিভিন্ন ট্যাগ দিয়ে আপনার উপর আক্রমণ করবে। ভাই, আমার ব্যক্তি জীবনে আঘাত দিছে আইসা, শুধুমাত্র আমার কো অ্যাক্টিভিস্টদের হত্যা করছে বইলেই যে আমি আরো অনেক বেশি ডেডিকেশন দেখাইছি, ব্যাপারটা এরকম না। সব কিছুতে তারা এটা করছে। এখন তারা ভাবে তাদের মতো কাওয়ার্ড সবাই হবে। আপনি আমার ব্যক্তিগত জীবনে এসে আপনি আঘাত করবেন, আমার জীবন তছনছ করে দেবেন, আর আমি আপনার নবীরে চুমু দেবো। এই গত 10 বছরে অ্যাক্টিভিজমে কি পারছেন? কিছু করতে পারেন নাই। যাই হোক, পালাই নাই, এটা হচ্ছে সোজা কথা। এই ধর্মীয় সন্ত্রাসীদের মধ্যে থেকে মরে যাওয়ার পক্ষে আমি না, কারণ আমাকে অনেক কিছু করতে হবে, আমি করেছি, করব। তো সবাই সব কিছু তুলনা দেওয়া উচিত না। আমি জানি এই প্রসঙ্গটা না আনলেও চলতো, কিন্তু আপনারা এটা বলবেন। দেখেন ভাই, আমি অ্যাক্টিভিস্ট, রাজনৈতিক কোনো ক্ষমতার স্বাদ কোনোদিন নেই নাই। অ্যাক্টিভিজম করে কারো কাছ থেকে চাঁদাবাজি করি নাই, যেটা ইলিয়াস পিনাকি এরা করে এবং এরা দেশ থেকে পালাই রয়েছে। আমি এরকম কাজ জীবনে করি নাই, কোনোদিন করবো না, কোনো ফৌজদারি অপরাধ করি নাই। সুতরাং দেশে আমি ফিরবো। কবে ফিরবো? আমাদের অনুকূলের সরকার। অনুকূলের সরকার মানে কি? আমাকে আলাদা খাতির করতে হবে না। এই দেশ যে কারণে স্বাধীন হয়েছে, মুক্তিযুদ্ধ। কি কারণে? সকল মতের, সকল বর্ণের, সকল জাতিগোষ্ঠী এই দেশে বসবাস করবে, তাই তো? মুক্তিযুদ্ধ আমাকে রাইটস দেয়, আমি ধর্মবিশ্বাস না করে বাংলাদেশে থাকার। মুক্তিযুদ্ধ এই দেশের আইন, সংবিধান আমাকে রাইটস দেয়, কিন্তু সংবিধান, আইন, আমার সেই রাইটস তারা রক্ষা করতে পারে নাই। ফলে ইসলামিস্টরা এসে আঘাত দিছে, তাদেরকেও আমি ভার্বালি আঘাত দিছি, তাদের ফান্ডামেন্টাল বিশ্বাসে আঘাত দিছি। আমার তো কিছু করার নাই। আপনি আমার এই দেশ থেকে বের করে দেবেন, জেল খাটাবেন, একের পর এক অত্যাচার করবেন, আমি কেন মুখ বুঝে সহ্য করব? তো আমার সেই রাইটস যদি কোনো দল দেয়, কালকে আমি বাংলাদেশে চলে যাব। আমি তারেক জিয়া, পিনাকি, ইলিয়াস না, কারণ ওই দেশে আমি জন্মাইছি, ওইটা আমার দেশ। আমি আমার দেশের উন্নয়ন করার জন্য আমার দেশে থাকা জরুরি। এখন সময় বলে দেবে, নিশ্চয়ই বাংলাদেশে ফিরবো, অবশ্যই ফিরবো। কিন্তু আফসোস হইতেছে এই যে বীরদের সাহস দেখে, মানে এত কথা বলো, দেশে যাওয়ার হ্যাডাম রাখো না, কেন রাখো না? ঝুঁকিটা কোথায়? তারেক জিয়ার ঝুঁকি কোথায় আপনি দেখেন। তাদের বললাম তো, তাদের দল ক্ষমতায়, মিলিটারি তাদের অনুকূলে, সব কিছু অনুকূলে। তারেক জিয়ার সাথে যে ইউনুস পারলে ওইখানে এই কোমরের মধ্যে এরকম হাত দুটো দিয়ে এরকম ধরে না, মানে দুটো হাতকেই ধরে। তো কত আপন তুমি আমার, কত যে আপন। তো ইউনুসের গ্যাং, ওই যে এনসিপির সন্ত্রাসী বাহিনী, অন্যান্য চক্রান্তকারী, এদেরকে তো একটু ব্ল্যাঙ্ক চেক দিলেই, মানে ব্ল্যাঙ্ক চেক মানে সেফ এক্সিট। তারা তো তারেক জিয়ারকে সকাল বিকাল যে হাত পা টিপে দেবে, তো দেবে না। এই হচ্ছে তারেক জিয়ার হ্যাডাম। এবং শেখ হাসিনার 5ই আগস্টের ক্ষমতা পতনের পর আমি দুঃখ পেয়েছি, আমি খুশি হইনি। এবং এখন আরও বেশি ব্যাপারটা নিয়ে সিরিয়াস আমি। এবং শেখ হাসিনাকে বলি যে আপনি 5 আগস্টের পর যা কিছু হারাইছেন, কয়েকটা জিনিস পাইছেন। আপনার জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আপনার জীবন, আপনি বেঁচে আছেন। আপনার উপরে বঙ্গবন্ধু হত্যার পরে কয়েকবার অ্যাটেম্প নেওয়া হয়েছে, 16-17 বার টার্গেট করেছে আপনাকে হত্যার জন্য। সবচেয়ে ভয়াবহ ছিল 21শে আগস্ট, এগুলো আমাদের সামনে লাইভ দেখা। তো তারপর আপনি বেঁচে আছেন। এমনকি এই সকল বিপ্লব, 5ই আগস্ট আপনার হত্যার একদম চূড়ান্ত, মানে এই হত্যা যে আপনাকে করতেই হবে, তার পর তো আমেরিকাও তৈরি করছিল। তো সেখান থেকে আপনি বাঁচছেন, আপনি অনেক আনন্দিত থাকেন আপনার জীবন নিয়ে যে আপনি বেঁচে আছেন, এবং এটা আমাদের জন্য স্বস্তির খবর, আপনি বেঁচে আছেন। এরপরে যদি কোনো কিছু আপনি মনে করেন আপনার অ্যাচিভমেন্ট বা আপনি
পাইছেন কোনো কিছু না করে। তার মধ্যে অন্যতম হইতে পারে খালেদা জিয়া এখনো আপনার আমলে মারা যায় নাই। কারণ শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় এদের কান্নাকাটি করতে দেখেছি যে খালেদা জিয়াকে বিদেশে যেতে দিচ্ছে না, কত বড় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই সেই। এখন না, এই কয়দিন আগে খালেদা জিয়া সেনাগুঞ্জ থেকে ঘুরে আসলেন, এবং অনেকেই বলছে সেনাগুঞ্জে গেছে, ওইখানে তার পয়জন ঢুকিয়ে দিয়েছে শরীরের মধ্যে, যে কারণে সে এখন চিত হয়ে পড়ছে। হইতে পারে, না হইতে পারে, আমার কাছে কনক্রিট কোনো এভিডেন্স নাই। হাইপোথেটিক্যাল কথাবার্তা আমি যাব না। বাস্তবতা হচ্ছে যে খালেদা জিয়া সেনাকুঞ্জে যাইতে পারেন, তার চিকিৎসার জন্য বিদেশে নিয়ে গেলেন না কেন তারেক? মাকে পাশে রাখেন, এই শেষ সময় আপনি পাশে রাখবেন না? আমার তো সেই সামর্থ্য নাই, থাকলে আর আমার মা যদি আমার এই ধর্মীয় অবিশ্বাস মেনে নিতেন, আমি মায়ের পাশাপাশিই থাকতাম। তো আপনি তো সেটা করলেন না। এবং শেখ হাসিনা তো বেঁচে গেছেন এরকম একটা অপবাদ থেকে, নইলে এখন এই অসুস্থ তো সবাই বলা বলি করতো, বুদ্ধিজীবী থেকে শুরু করে টুদ্দিজীবী, টুপিওয়ালা থেকে শুরু করে ধুতিওয়ালা, সবাই বলতো যে আর হাসিনা মাইরে বলছে খালেদা জিয়ারে, এখন অ্যাকুরিয়ামে বা মমি করে রেখে দিছে। এই অপবাদ থেকে শেখ হাসিনা আপনি বেঁচে গেছেন, এইটা আজীবনের অপবাদ, যেটা আপনি কোনোদিন মুছতে পারতেন না। আপনার বিরুদ্ধে আরো অনেক অপবাদ ছিল, গুম টুম, যদিও আমি গুমের শিকার হয়েছি অল্প সময়ের জন্য, গুম যে আপনি করছেন এটাও সত্য, কিন্তু যেগুলো দেখানো হয়েছে আয়নাঘর ফায়নাঘর, এই যে এই যে এই যে রাবিশ জিনিসপত্র, সেখান থেকে আমি আরো অনেক কিছু জিনিস স্পষ্ট হয়েছি। আপনি মানুষকে হত্যা করতে বলছেন, সেই কল রেকর্ডও আমি সুলতানুর রহমানের সেই পর্বটি আপনারা অনেকেই দেখেছেন, রিপোর্টটি, যেখানে দেখা যাচ্ছে যে আসলে শেখ হাসিনা বলছেন যে আমি মানুষ মেরে ক্ষমতায় থাকবো না। অনেক কিছু শুনছি আপনার ব্যাপারে, অনেক কিছু দেখলাম, এই জীবনে অনেক কিছু দেখতে হবে। তো আমরা চলুন একসাথে দেখি। দর্শক, ডিসেম্বরের হিমেল বাতাস বইতে শুরু করেছে ঠিকই, কিন্তু 2.5 মাস পরে যে একটা ইতিহাস সেরা এবং উৎসবমুখর নির্বাচন হতে চলেছে বলে অধ্যাপক ইউনূস দাবি করছেন, তার ছিটে ফোঁটাও কোথাও নেই। সরকারের দাবি অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নাকি বাংলাদেশ একেবারে ইতিহাস করতে চলেছে, কিন্তু আপনি বাইরে বের হয়ে দেখুন, নির্বাচনী আমেজ একদমই শূন্য। এই জন্য বিয়ে ঠিক হয়ে আছে, তবে বর ও কনের পাত্তা নেই। অধ্যাপক ইউনূস যখন ক্যান্টনমেন্টের ভিতরে গিয়ে 3রা ডিসেম্বর আরো একবার ফেব্রুয়ারিতে ঐতিহাসিক নির্বাচনের সুর তুললেন, ঠিক সে সময় নির্বাচন কমিশনে গিয়ে তফসিল পেছানোর পরোক্ষ দাবি তুলেছে কিংস পার্টি হিসেবে পরিচিত এনসিপি। আবার ঐতিহাসিক নির্বাচনের আয়োজনকে আদালতের দোরগোড়ায় নিয়ে যাওয়া হয়েছে একই দিনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট হয়েছে হাইকোর্টে। সাথে আছে আরও চমক, ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনের বিরুদ্ধে আপিল আবেদন নিয়ে রায়ের তারিখ একদিন পরে। নির্বাচন কমিশনের তৎপরতা এখন আটকে আছে কিছু ভোট গ্রহণের ট্রায়ালে। সেই ট্রায়ালের দৃশ্যগুলো কিন্তু আবার হাস্যকর। ধরে আনা ভোটাররা বলছেন কিছু না বুঝিয়ে নাকি তারা গণভোটের ব্যালটে সিল মারছেন। এই যে ডামি ভোটের দৃশ্য, এটাই পরিষ্কার করে দিচ্ছে যে দিল্লি এখনো বহু দূরে। সেটাকে আরো দূরে নিয়ে যেতে এনসিপির ইসিতে গিয়ে কৌশলী বার্তা দিয়ে আসা, সাথে আদালতে রিট করে ইসির ডামি ভোটের খেলা বন্ধ করতে চাওয়া, ইতিহাসের সেরা নির্বাচনের গানে তালহারা সুর শুরু হয়েছে। এর মধ্যে বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং তারেক রহমানের দেশে না আসা নিয়ে প্রতিদিন বাড়ছে গুজবের ডানপালা। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতায় আসে, তখন তাদের মূল ফোকাস কিন্তু নির্বাচন ছিল না। নির্বাচনের কথা শুনলেই সরকারের পারিষদেরা চটে যেতেন। তাদের প্রধান লক্ষ্য ছিল সংস্কার, তারপর আওয়ামী লীগ নেতৃত্বের বিচার, আর সবশেষ প্রায়োরিটি ছিল নির্বাচন। এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তো সাক্ষাৎকারের দাবি করে বসেছিলেন দেশের অনেকে তাকে 5 থেকে 10 বছর, এমনকি 50 বছর পর্যন্ত ক্ষমতায় দেখতে চায়। কিন্তু দর্শক, সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময়ের সঙ্গে সঙ্গে বিএনপি নির্বাচনের ব্যাপারে চাপ বাড়াতে থাকে। শেষ পর্যন্ত গত জুনে লন্ডন বৈঠক শেষে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের সরকারি ঘোষণা আসে, কিন্তু সেই নির্বাচন কিভাবে হবে, কাদের নিয়ে হবে, কেমন হবে, এসব অনেক বিষয়ের সমাধান এখনো হয়নি। আর ঠিক এই পরিস্থিতিতে 3রা ডিসেম্বর ন্যাশনাল ডিফেন্স কলেজের এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোটে সত্যি একটি ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। এটি শুধু একটি ঐতিহাসিক মুহূর্ত হবে না, বরং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করবে। তিনি চান ভোটাররা যেন উৎসব মুখর পরিবেশে ভোট দিয়ে দেশের ভাগ্য পরিবর্তনের ঐতিহাসিক মুহূর্তে অংশ নেন।
প্রশ্ন হলো, যে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ নেই 2.5 মাস আগেও, যে নির্বাচন নিয়ে মানুষের প্রধান আলোচনা জীবন জীবিকার সংকট, তাকে জোর করে উৎসব মুখর বানাতে গেলে কি সত্যি উৎসবের রং লাগবে? সেই উৎসবের রং যে খোদ তার কিংস পার্টিতেই লাগেনি, সেটি বোঝা গেল কিছুক্ষণ পরে। ডক্টর ইউনূস যখন সশস্ত্র বাহিনীর প্রতি ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে নির্বাচন কমিশনের দরজায় কড়া নাড়ল কিংস পার্টি হিসেবে পরিচিত এনসিপি। তাদের বেশ কৌশলী আবদার, তফসিল এখনই ঘোষণা করা যাবে না। এই দাবির আড়ালে তারা ঢাল হিসেবে দাঁড় করিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে। দর্শক, বেগম খালেদা জিয়া 23শে নভেম্বর ফুসফুসের সংক্রমণ নিয়ে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন। প্রায় 80 বছর বয়সী এই নেত্রী কিডনি, লিভার, ফুসফুস সহ নানা জটিলতায় ভুগছেন। তার শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জন চলছে। 1 ডিসেম্বর সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান দাবি করেন, খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন এবং তাকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হচ্ছে। তবে বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই দাবি উড়িয়ে দেন। তবে জানা যায় তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করে ভেন্টিলেশনে চিকিৎসা দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে এনসিপি নেতারা ইসিতে গিয়ে যে আলোচনা তৈরি করলেন, তাতে নতুন প্রশ্ন উঠেছে। তারা ইসিকে বলেছেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে সংকট তৈরি হয়েছে এবং এটি থেকে উত্তরণের পরই সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা উচিত। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা আসার পর তফসিল ঘোষণা করলে কাজটা অনেক সহজ হবে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তফসিল পেছাতে চান কি না এমন প্রশ্নের জবাবে বেশ কৌশলী হয়ে বলেন, তফসিল দেওয়ার সময় যেন রাজনৈতিক স্থিতিশীলতা থাকে এবং প্রতিটা দলেরই যাতে নির্বাচনী যাত্রা শুরু করার একটা পরিবেশ থাকে। এখন প্রশ্ন হলো, সরকার যেখানে প্রায় প্রতিদিন দাবি করছে দেশে কোনো রাজনৈতিক সংকট নেই, সেখানে কিংস পার্টি কেন অন্য কথা বলছে? রাজনৈতিক পরিবেশ না থাকার বিষয়টি সামনে এনে তারা কি ইঙ্গিত দিতে চাইছে? বিশেষ করে খালেদা জিয়ার স্বাস্থ্যগত যে অবস্থার কথা শোনা যাচ্ছে, সে অবস্থা থেকে উত্তরণ করতে অনেক সময় লাগার কথা। সেক্ষেত্রে এনসিপি কি ফেব্রুয়ারির ভোটই পেছনের ইঙ্গিত দিচ্ছে? এটা কি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা নয়? তারা একটি বৈধ কারণ দেখাচ্ছেন, কিন্তু এর আসল লক্ষ্য কি নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া নয়? দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে, এর আগেও এনসিপি জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি তুলেছিল। একই দাবিতে দেশের বিভাগীয় শহরে সমাবেশ করেছে জামাত। এনসিপি একই দিনে দুটি ভোটের বিরোধিতা আপাতত না করলেও দলটি এখনো পর্যন্ত জুলাই সনদে সই করেনি। আর ইসিতে গিয়ে খালেদা জিয়ার ইস্যুকে সামনে এনে তফসিল পেছানোর পরোক্ষ দাবি নির্বাচন পেছানোর ইঙ্গিত কিনা, সেই প্রশ্ন নতুন করে উঠেছে। দর্শক, পরিস্থিতি আরো জটিল হলো একই দিনে হাইকোর্টে করা একটি রিটের মাধ্যমে। বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ইয়ারুল ইসলাম হাইকোর্টে রিটটি করেছেন। এর উপর শুনানি হতে পারে আগামী সপ্তাহে। রিটে বলা হয়, নির্বাহী বিভাগের ব্যক্তি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচন পরিচালনা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। বিচার বিভাগের মতো স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনেরও নিজস্ব জনবল থাকতে হবে। সংবিধান অনুসারে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন এবং নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা। অথচ সংবিধান লঙ্ঘন করে প্রতিটি নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাহী বিভাগকে দেওয়া হয়। নির্বাহী বিভাগ সরকারের প্রতিনিধি হিসেবে সরকারের চাহিদা অনুসারে নির্বাচন পরিচালনা করে। ফলে নির্বাচন নিয়ে নানামুখী বিতর্ক তৈরি হয়। আগামী নির্বাচনও একইভাবে হলে আগের মতোই বিতর্ক হবে। দর্শক, রিটের বিষয়বস্তু ভালো করে পড়লে দেখা যাবে এটা কিন্তু সাধারণ রিট নয়। এতে সরাসরি প্রশ্ন তোলা হয়েছে, ডিসি ইউনোকে রিটার্নিং কর্মকর্তা করার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না? জাতীয় নির্বাচনের সব কার্যক্রম স্থগিত রাখার আবেদনও করা হয়েছে। এখন উচ্চ আদালত যদি রুল জারি করে শুনানি শুরু করেন, তাহলে নির্বাচন পিছিয়ে যাওয়ার আইনগত পথ পুরোপুরি খুলে যাবে। কারণ এর আগে একাধিক রাজনৈতিক দল জোরালোভাবে দাবি তুলেছিল, ডিসি ইউনো নয়, নির্বাচন কর্মকর্তাদের দিয়ে নির্বাচন করান। এখন সেই দাবি সরাসরি আদালতে ঢুকে পড়েছে। সব মিলিয়ে নির্বাচন কমিশন ও সরকারের সামনে নতুন একটি জটিল সংকট তৈরি হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই রিটের মাধ্যমে।
দর্শক খেয়াল করে দেখুন, এই রিট আদালতে গৃহীত হলে ফেব্রুয়ারি তো দূরের কথা, কবে নির্বাচন হবে সেটি বলা দুষ্কর, কারণ ভোটের জন্য সম্পূর্ণ নিজস্ব জনবল নিয়োগ করতে হবে ইসিকে। রিটে ইলেকট্রাল সার্ভিস কমিশন প্রতিষ্ঠার নির্দেশনা চাওয়া হয়েছে। এসব শেষ করে নির্বাচন করতে গেলে প্রধান উপদেষ্টার উল্লেখ করা 5 বা 10 বছর কেটে যেতে পারে অবলীলায়। প্রশ্ন হলো, এই সময় নাম সর্বস্ব একটি নিবন্ধিত দল এমন আবদার কেন করছে? অতীতে 111 সরকারের সময় দেখা যেত এমন দৃশ্য। সেই সময়টি আবার ফিরে আসছে কিনা সেই প্রশ্ন জোরালো হচ্ছে। দর্শক, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা আপিল আবেদনের রায়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সহ 7 বিচারকের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ 4 ডিসেম্বর এই রায় দেবেন। আপনারা জানেন, অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত বা স্পেশাল রেফারেন্সের ভিত্তিতে। পরে আইনজীবী মহসিন রশিদ সেই রেফারেন্সের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন, যা হাইকোর্ট খারিজ করে দিয়েছিল। হাইকোর্ট তখন বলেছিল, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আইন মেনে জনগণের ইচ্ছার প্রতিফলন হিসেবে গঠিত হয়েছে। যদিও আদালত সংশ্লিষ্টরা মনে করছেন আপিল বিভাগের রায় কি হতে যাচ্ছে সে বিষয়ে চমকের সুযোগ কম। তবে নানা অঘটনের ঘন ঘটায় এটিও একটি নজর রাখার মতো বিষয়, কারণ এটি সরাসরি সরকারের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলে। দর্শক, একদিকে প্রধান উপদেষ্টা বলছেন সশস্ত্র বাহিনীকে নিয়ে ঐতিহাসিক উৎসবমুখর নির্বাচন করতে হবে, অন্যদিকে কিংস পার্টি এসে বলছে পরিবেশ ভালো নেই, তফসিল পেছাও। তার সাথে হাইকোর্টে রিট হয়েছে, যা পুরো নির্বাচনী কাঠামোকে স্থগিত করে দেওয়ার ক্ষমতা রাখে। আর তার পাশাপাশি সরকারের বৈধতা নিয়ে মামলা লড়া যায় কি না তা নিয়ে আপিল বিভাগের রায় আসছে। সব মিলিয়ে যে নির্বাচনটি হওয়ার কথা ছিল ইতিহাস সেরা, সেই নির্বাচনের মাত্র 2.5 মাস আগেও কেন এতটা অস্পষ্টতা? কেনই বা নির্বাচন কমিশনের তেমন কোনো দৃশ্যমান তৎপরতা নেই? মনে হচ্ছে কেউ যেন হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে আড়াল থেকে চাল দিচ্ছে। একটি নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা আনার সুযোগ থাকা সত্ত্বেও অভ্যন্তরীণ জটিলতা, আইনি মারপ্যাচ এবং রাজনৈতিক কৌশলের কারণে সেই সুযোগ হাতছাড়া হতে চলেছে। এই পুরো পরিস্থিতি বলে দিচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের রোডম্যাপ এখনো কুয়াশায় ঢাকা। কুয়াশা কবে কাটবে আর উৎসবের আলো কবে জ্বলবে সেটাই এখন দেখার বিষয়। তা এখন আজকে তারেক রহমান যে কথাটি বললেন, এতে বোঝা গেল আসলে এখানে আওয়ামী লীগ ছাড়াও আরো একটি পক্ষ আছে, যেই পক্ষটি তারেক রহমানকে দেশে যাক সেটা চায় না। সেটা আমেরিকাও হইতে পারে, কারণ আপনি জানেন বাংলাদেশের নাগরিকদের মধ্যে সর্বপ্রথম যার ভিসা নিষিদ্ধ, যাকে নিষিদ্ধ করেছে আমেরিকা, তিনি হচ্ছেন তারেক রহমান, আপনি জানেন। এবং উইকিলিক্স তখন তারেক রহমান সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ করে, সেখানে বলা হয়েছিল যে তারেক রহমান মানে আমেরিকার স্বার্থের জন্য, বাংলাদেশের জন্য এবং গণতন্ত্রের জন্য হুমকি, সুতরাং তাকে যেন কোন রকমের রাষ্ট্র ক্ষমতায় বসানো না হয়। পরবর্তীতে আর্মিরা 111 এর সরকার তার উপরে অনেক অত্যাচার নির্যাতন করেছে, অনেক মামলা হামলা আমরা দেখেছি। এখন শেষ পর্যন্ত এসে যেখানে দাঁড়িয়েছি, খালেদা জিয়ার 2টি সন্তানের একটি মারা গিয়েছে আপনারা জানেন মালয়েশিয়াতে, কিন্তু তারেক রহমান সাহেব কিন্তু এই ইউনূস সরকার ক্ষমতা আসার পর একটি বক্তৃতায় তিনি বলেছেন যে আমার পরিবার শেষ করে দিয়েছে আওয়ামী লীগ, আমার ভাইকে হত্যা করেছে। কিন্তু আমরা সবাই জানি তিনি মারা গিয়েছেন সিঙ্গাপুরে, সিঙ্গাপুরে না ইয়েতে, মালয়েশিয়ায়। তা এখন যার কারণে এইসব কথা কিন্তু এখন আর বিশ্বাসযোগ্য জায়গায় থাকছে না যখন তিনি যাচ্ছেন না। তো ইতিমধ্যে আমরা কিন্তু বাংলাদেশে কিছু শোরগোল শুনছি, বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, বেঁচে আছেন নাকি লাইফ সাপোর্টে আছেন সেটা আমরা সঠিকভাবে বলতে পারছি না। কিন্তু তারেক রহমান তার একমাত্র পুত্র সন্তান বা একমাত্র সন্তান, তিনি এই সময়ে যখন তার সরকার নির্ভর করে বিএনপির ইচ্ছা অনিচ্ছার উপর, অর্থাৎ বিএনপি যদি না চায় তাহলে বাংলাদেশে এখনকার সরকার থাকতে পারবে না, কারণ আওয়ামী লীগ তাদেরকে চায় না। তো বিএনপিও না চাইলে 80% মানুষ যদি তাদেরকে না চায় তাহলে তারা থাকবে কিসের উপরে ভর করে? হয় আর্মির উপরে ভর করে থাকবে, না হয় জনগণের উপরে। তো জনগণ তো যদি বিএনপি বলে তাদের সাথে আছে, তাহলে নিশ্চয়ই তারেক রহমানের সাথে আছে। তো সেই অবস্থায় এখন যেটা দাঁড়ালো দেখলাম
এই অসুস্থ মায়ের পাশে যায় তারেক রহমানের পক্ষে দাঁড়ানো সম্ভব হয়নি। এখন তার মুমূর্ষ আপনি খেয়াল করে দেখেন, এখানে কয়েকটি বিষয় চলে এসছে। আরেকটা জিনিস হলো, খালেদা জিয়া অনেকদিন থেকেই হসপিটালে আসছেন যাচ্ছেন, অসুস্থ হচ্ছেন। ডক্টর ইউনূস 16 মাস পরে খালেদা জিয়াকে বিবিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন হিসেবে ঘোষণা দিল। আপনি খেয়াল করে দেখেন, 16 মাস আগে দিল না কেন, 15 মাস আগে দিল না কেন, অথবা 1 মাস আগে দিল না কেন? যখন এই ঘোষণাটি আসলো যে তিনি বিবিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, রাষ্ট্রীয়ভাবে, কখন আসলো? যখন আমরা তার মৃত্যুর গুঞ্জন শুনলাম। এখন যদি ডালপালা যদি চারদিকে মেলে, আপনি কি এটা বন্ধ করতে পারবেন? কারণ সরকার, খালেদা জিয়া তো এমনিতেই বিবিআইপি, কারণ কোন একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, সেনা প্রধান, পুলিশ প্রধান, বিডিআর প্রধান, প্রধান বিচারপতি, এইরকম প্রতিষ্ঠানে কাজ করে যারা অবসরে যান বা ওখান থেকে জীবন মানে অবসর নেন, তাহলে তারা কিন্তু এমনিতেই রাষ্ট্রের ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন। খালেদা জিয়া বাংলাদেশে বৈধভাবে 2 বার, আর কোনোভাবে 1 বার, 15 দিন, তো 2 বার অন্তত 2-3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, 2-3 বার বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী ছিলেন। সেই হিসেবে খালেদা জিয়া তো অটোমেটিক বিবিআইপি, এবং তিনি ফার্স্ট লেডি ছিলেন, প্রেসিডেন্টের ওয়াইফ ছিলেন, তাই না? তাইলে এখন নতুন করে কেন তাকে এই ঘোষণা দেওয়া হলো? তা আমার যেটা বিশ্বাস, এই ঘোষণা দেওয়ার পিছনের কারণ সেটা হচ্ছে যে তারেক রহমান খুব শীঘ্রই লন্ডন থেকে বাংলাদেশে ফিরবেন, এবং ফেরার পর তাকে যেন এই বিবিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন হিসাবে সিকিউরিটিটা দিতে পারে, সেটার মোহরা এটা হইতে পারে। এবং সেখানে তারেক রহমান আগামী 5 দিনের মধ্যে ঢাকা এয়ারপোর্টে নামবেন, কালকেও হতে পারে অথবা 5 দিনের মধ্যেই হবে। এয়ারপোর্টে নামার পরে একটি বাংলাদেশের আর্মি না, বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে তাকে সরাসরি নিয়ে যাওয়া হবে এবার কেয়ার হসপিটালে। তার জীবনের যেহেতু নিরাপত্তা তিনি হুমকি মনে করছেন, কোনো পাবলিক গ্যাদারিং এ উনাকে এই মুহূর্তে দেওয়া হবে না। এটা সার্টেন টাইম পরে হয়তো তিনি পাবলিক গ্যাদারিং এ আসবেন। তা আপনারা নিশ্চিত থাকেন যে আমি যেটুকু খবর পেয়েছি, আর্মি, বিডিআর, আর্মি, বিজিবি এবং নৌবাহিনী, বিমান বাহিনী, তারা একটা যৌথ মহড়া করছে, মহড়া করে রেডি হয়েছে যে তিনি এয়ারপোর্টে আসলে তাকে হেলিকপ্টারে করে তার মানে মৃত্যু পথযাত্রী মায়ের কাছে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পরে তিনি যদি সুস্থ হয়ে ফিরে আসেন, আমরা দোয়া করি আসুক। আর যদি তিনি বেঁচে না থাকেন, তিনি যদি সুস্থ হয়ে ফিরার না সম্ভাবনা থাকে, তাইলে তারেক রহমান দলীয় প্রধান তো অটোমেটিক হয়ে যাবেন বাই ডিফল্ট। তখন দলীয় প্রধান হিসাবে তাকে বিশেষ মর্যাদা দেওয়া হবে, এবং তিনি একটু সময় বুঝে, সময় নিয়ে তারপরে তিনি মিটিং সিটিং এ যাবেন। আপাতত তিনি কোনো মিটিং সিটিং এ যাবেন না।